আজকে আমরা পড়ব নেচার অফ লাইট পার্ট 2 নিয়ে। আমি কিন্তু আরেকটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে আলোর প্রকৃতি পর্ব 1 নিয়ে, যেখানে আমরা মূলত কথা বলেছিলাম রিফ্লেকশন এবং রিফ্রেকশন নিয়ে, প্রতিফলন আর প্রতিসরণ। আজকে আমরা কথা বলবো ডিফিউশন আর ডিফ্র্যাকশন নিয়ে, যেটা হচ্ছে বিক্ষেপণ এবং বিচ্ছুরণ। তো প্রথমেই আমরা যখন এই লোগোটা দেখতে পাই, আমার মাথায় আসে পিঙ্ক ফ্লয়েডের কথা। পিঙ্ক ফ্লয়েডের কথা মাথায় আসলে ফার্স্ট আসে প্রিজমের কথা। সো দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রটা, সেটাকে প্রিজম বলে। এটা আমরা যারা 9-10-এ জেনারেল সায়েন্স পড়েছি, আমাদের এটা মনে থাকার কথা। এবারে আসা যাক আলোক বিচ্ছুরণ, এটা আসলে কি। তো আলোক বিচ্ছুরণটা হচ্ছে যে কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতি। যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতি, এটা আসলে আমাদের কাছে আর একটু ক্লিয়ার হবে সামনের স্লাইডগুলোতে আমি যখন বর্ণনা করব। তো এটা আবিষ্কার করে কে? এটা আসলে স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করে 1666 সালে, আলোর বিচ্ছুরণ। তো আমরা এটা নিয়ে সামনের স্লাইডগুলোতে আমাদের কাছে একটু পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে প্রিজমে যখন সাদা আলো পড়ে, তখন সেটা কি হয়, একটা রংধনুর মতো 7টা রং হচ্ছে এই জায়গা দিয়ে, 7টা রঙের আলো হচ্ছে এখান দিয়ে বের হয়। তো এই যে বিশ্লেষণ হয়ে যাওয়াটা, এটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। তো 7টা বর্ণের বিশ্লেষণকে বিজ্ঞানী নিউটন বর্ণালী আখ্যা দেন বা স্পেকট্রাম। এই বর্ণগুলো কি, আমাদের যে রংধনুর যে 7টা রং, বেনি, আসহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো বর্ণালীর প্রান্তদ্বয়ের বর্ণ হলো বেগুনি ও লাল, মানে যেমন এখানে বেগুনি আর এখানে লাল, এটা বুঝিয়েছে। আর ভিবগিওর হচ্ছে এটার ইংরেজিটা আর কি, মানে ইংরেজিতে এই নিমানিকটাকে হচ্ছে আমরা বলে থাকি সংক্ষেপে মনে রাখার জন্য। এবারে আসি আলোর বিচ্ছুরণের কথায়। তো এই স্পেকট্রামে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু সবচেয়ে কম। আমরা দেখতে পাচ্ছি বেগুনিরটা হচ্ছে সবচেয়ে কম একদম বামে, আর লালেরটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং বিচ্যুতি বা বিক্ষেপণ সবচেয়ে বেশি। এখানে একটা তথ্য আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম, সেই আলোর বিচ্যুতি বা বিক্ষেপণটা সবচেয়ে বেশি। অর্থাৎ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং এটার বিক্ষেপণ হচ্ছে সবচেয়ে কম। একইভাবে এটার উল্টাটা, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এটার বিক্ষেপণ হচ্ছে সবচেয়ে বেশি। তো হলুদ রঙের আলো বিচ্যুতি লাল ও বেগুনি আলোর মাঝামাঝি বলে এর বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলে, কারণ হলুদ রঙেরটা হচ্ছে এই দুটার মাঝামাঝি, এই জন্য আমরা এটাকে বলছি গড় বিচ্যুতি। এটাকে এভারেজ ধরে নিয়ে করা, এবং হলুদ রশ্মিকে এই জন্যই বলা হয়ে থাকে মধ্যরশ্মি। দুঃখিত, এই জায়গাতে আসলে এটা রশ্মি হবে, এটা এখানে রশ্মি লেখা দেখা যাচ্ছে। আচ্ছা, আলোক বিচ্ছুরণের এবারে সাদা আলোর গঠন প্রকৃতিতে আসা যায়। যে সাদা আলোর গতিপথে যদি একটা প্রিজম রাখা হয়, ধরুন এখান থেকে একটা সাদা আলো পাস করা হলো, এখানে একটা প্রিজম রাখা হলো, তো সাদা আলোর পরিবর্তে বললাম না যে 7টা রং বের হবে, এবং এই লাল এই রংগুলো হচ্ছে আমাদের যে রংধনুতে আমরা যে রংগুলো দেখতে পাই। তো এই 7টা বর্ণের যে কোনো একটার গতিপথে যদি প্রিজম রাখি, সেটা কিন্তু আর বিশ্লিষ্ট হয় না। তো এই 7টা বর্ণ দ্বারা গঠিত সাদা আলো হচ্ছে একটা যৌগিক রং। এই 7টা বর্ণ দ্বারা গঠিত সাদা আলো হচ্ছে একটা যৌগিক রং, কারণ এই 7টা মিলেই কিন্তু সাদাটা মূলত। তো এবারে আসা যাক আলোর বিক্ষেপণ নিয়ে আরো কিছু কথা। এতক্ষণ বলছিলাম বিচ্ছুরণ নিয়ে। সেটা হচ্ছে যে আলোক তরঙ্গ যখন কোনো ক্ষুদ্র একটা কণিকার উপর পড়ে, ধরলাম কোথাও একটা পড়লো, সে আলোক তরঙ্গটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এই যে নেচারটা, এই নেচারটাকেই বলে আলোর বিক্ষেপণ। অর্থাৎ কোনো একটা জায়গাতে পড়লো, তারপরে বিভিন্ন দিকে যে ছড়িয়ে পড়লো। তো এই জায়গাতে আবার হিসাবটা কেমন, আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ তত কম। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ তত কম। এখন যদি আবার একটু পেছনে যাই, আমরা কোথায় দেখেছিলাম লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কি বললাম, আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ তত কম। এই জন্যই কিন্তু আমরা ট্রাফিক লাইটে হচ্ছে দেখতে পাই লাল রং। কেন লাল রং দেওয়া হয় দূর থেকে ট্রাফিক সিগন্যালের জন্য? এই জন্যই কিন্তু দেওয়া হয়, কারণ বিক্ষেপণটা খুব কম। তো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার যে প্রবণতাটা সেটা খুব কম। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই হচ্ছে এটা অনেক দূর থেকেও কিন্তু আমরা দেখতে পাই। মানে আসলে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের এমন অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো আসলে এমনি মানে কেউ শখ করে এটা আসলে ব্যবহার করা হয়নি, এটার পেছনে ব্যাখ্যা রয়েছে, এই জন্যই ব্যবহার করা হয়েছে। এই জন্য কিন্তু দেখা যায় যে বিপদ সংকেত বলি বা ট্রাফিক লাইটের জন্য বলি, সেটা কিন্তু লাল রঙকে আমরা দেখতে পাই, কারণ এটার বিক্ষেপণটা কম, এটা অনেক দূর থেকেও দেখা যায়। এবারে আসা যাক আকাশ কেন নীল দেখায়। তো আকাশ নীল দেখাচ্ছে এটা আমরা পৃথিবী থেকে দেখছি, একটু পরে আমি আরো কিছু বর্ণনা দিব যে চাঁদ থেকে কিন্তু আবার সেটাকে এরকম নীল দেখা যায় না। তো সূর্যের সাদা আলো যখন বিচ্ছুরিত হচ্ছে, তো সেটা 7টা বর্ণে বিশ্লিষ্ট হচ্ছে, আমরা দেখলাম যে রংধনুর রংগুলা। তো এই বর্ণালীটা থেকে দেখা যায়, মানে স্পেকট্রামটা থেকে, যে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম, যেটা আমি মাত্র বুঝালাম কেন কম, এবং বেগুনি আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি। তো প্রকৃত অর্থে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সে আলোর বিক্ষেপণ তো বেশি। তো সূর্যরশ্মি বায়ুমণ্ডলের যে সূক্ষ্ম ধূলিকণা আর বিভিন্ন গ্যাস অণু, এগুলোতে বিশ্লিষ্ট হয়ে থাকে। তো এক্ষেত্রে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রয়েছে কি, বেগুনি রয়েছে, নীল রয়েছে, আসমানি রয়েছে।
বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, প্রথম যেই তিনটা আসলো, তো এইগুলোর বিক্ষেপণটা সবচেয়ে বেশি হয়। আর নীল আলোর বিচ্যুতি লাল এবং বেগুনি আলোর বিচ্যুতির মাঝামাঝি, কিন্তু এজন্য নীল আলোটা মধ্যরশ্মি হিসেবে আপতিত হয় এবং আকাশে নীল আলোর প্রাচুর্য ঘটে। এটার জন্যই কিন্তু আকাশের রং নীল দেখায়। আমরা দেখবো চাঁদে গেলে ব্যাপারটা কিন্তু একদমই অন্যরকম। চাঁদে গেলে আকাশের রং সবসময় কুচকুচে কালো দেখায়। তো এই যে আমি এই টপিকটাতে চলে আসলাম বলতে বলতে, যে চাঁদ থেকে আকাশের রংটা কেন কালো দেখায়, কারণ চাঁদে হচ্ছে প্রথম কথা কোনো বায়ুমণ্ডল নেই, তো ধূলিকণা চাঁদের আকাশে ভেসে বেড়ায় না যে পৃথিবীতে যেটা হয়। তো ফলে সূর্যের আলোক রশ্মি চাঁদে যখন পতিত হয় সেটা আকাশে বিক্ষিপ্ত হতে পারে না। চাঁদে পতিত হওয়ার সময় সূর্যের আলোক রশ্মিটা সেটা তো আকাশে বিক্ষিপ্ত হচ্ছে না। এখন আকাশে যদি বিক্ষিপ্ত না হয় তাহলে সেটা আমি কি দেখবো? যদি আলো সেখানে বিক্ষিপ্ত না হয় তাহলে আমি এটা কুচকুচে কালো দেখবো। আমরা একটু পর এটাও দেখবো যে এই ব্যাখ্যাগুলো, যে কেন আমরা একটা কিছুকে কালো দেখি, কেন একটা কিছুকে সাদা দেখি, এই জিনিসটা নিয়েও আমরা একটু পরে পড়বো। তাই চাঁদের আকাশের রংটা কুচকুচে কালো। এবারে আসা যাক প্রতিপ্রভা ও অনুপ্রভা এই দুটো নিয়ে। তো সেটা হচ্ছে প্রথম কথা যে কিছু বস্তুতে উত্তেজক আলোক আপতিত হলে বস্তুটি ভিন্ন জাতীয় আলো বিকিরণ করে। আচ্ছা, এটার আমি খুব সহজ এক্সাম্পলের কথা যদি আমি বলি এই ফ্লুরোসেন্সের, তাহলে আমার মনে হয় যে এক্ষেত্রে আমরা যদি বলি যে ফায়ারফ্লাইজের কথা, মানে আমরা যেমন জোনাকি পোকাকে যখন আমরা দেখি, কিংবা আরো কিছু সামুদ্রিক মাছ আছে যাদের মধ্যে এই নেচারটা কিন্তু রয়েছে, মানে যাদের মধ্যে প্রাকৃতিকভাবে এই নেচারটা রয়েছে, যে দেখা যায় যে একটা আলো আপতিত হলে এটা একটা ভিন্ন আলোক ধারণ করে। এই ছবিটা দেখলে আমরা কিছুটা বুঝতে পারি যে এই ধরনের, মানে আমি কি বোঝাতে চাচ্ছি এই প্রতিপ্রভা দিয়ে, অর্থাৎ ফ্লুরোসেন্স দিয়ে। আর এই জাতীয় বস্তুগুলো থাকে হচ্ছে ইউজুয়ালি ক্যালসিয়াম ক্লোরাইড, ইউরেনিয়াম লবণ। তো যতক্ষণ হচ্ছে এই আলোটা থাকে ততক্ষণ হচ্ছে একটা অন্য রঙে এটা দেখাচ্ছে, এই আলোটা সরে গেল অন্য রংটা কিন্তু এখান থেকে চলে গেল। তো এবারে আমরা আরেকটা জিনিস দেখব প্রতিপ্রভার পরে, সেটা হচ্ছে অনুপ্রভা। তো কিছু বস্তু আছে যেগুলোকে যদি আমরা আলোর মধ্যে রাখি, সেটা সূর্যের আলো হোক বা অন্য আলোর মধ্যে রাখি, এরপরে যখন আমরা অন্ধকারে নেই সেটা হচ্ছে জ্বলজ্বল করতে থাকে। তো এইরকম কিছু স্টিকারও আছে, আমি এটা যদিও খুব একটা বাংলাদেশে আমি সচরাচর দেখতে পাইনি, যেটা দেখা যায় যে এরকম আলোর মধ্যে রাখার পরে সেটা যখন অন্ধকারে রাখার, মানে এটা কিছুক্ষণ পরে হচ্ছে এটা জ্বলতে থাকে। এখানে আসলে যেগুলো রেডিয়াম সেগুলোর কথা আমি বলছি না। সো এইটাকে হচ্ছে আমরা বলতে পারি যে ফসফরাসেন্স। তো এইটার এমন আরও কিছু এক্সাম্পল কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই, যে আমি যেটা বললাম যে যেটা অন্ধকারে যখন আমরা স্থাপন করি তখন এরা আলোক বিকিরণ করে। এটাকে অনেকটা বলতে পারি যে এনার্জি স্টোরিং এর মতো। সূর্যালোকে যখন রয়েছে তখন হচ্ছে সে রাখার পরে আমি যখন অন্ধকারে নিলাম তারপরে হচ্ছে সে জ্বলজ্বল করছে বা সে জ্বলছে। এটাকে বলা হয় বাংলায় অনুপ্রভা বা ফসফরাসেন্স। তো এই জাতীয় বস্তুগুলো হচ্ছে ফসফরাস, ক্যালসিয়াম সালফাইড। আর আমরা প্রতিপ্রভাতে কি পড়েছি? ক্যালসিয়াম ক্লোরাইড এবং ইউরেনিয়াম লবণ। এবারে আসা যাক সিনেমার পর্দা সাদা আর অমসৃণ হয় কেন, মানে সিনেমা হলের পর্দা। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা অমসৃণ কেন, এটা তো মসৃণও হতে পারতো। আমরা পার্ট 1-এ এটা নিয়ে কিন্তু কিছু কথা বলেছি, সেটা হচ্ছে আলোর প্রতিফলন নিয়ে। তো পর্দা যদি অমসৃণ হয়, এর উপর যে রশ্মিটা, আলোক রশ্মিটা হচ্ছে, সেটা কিন্তু একটা বিক্ষিপ্ত প্রতিফলন ঘটছে। সিনেমা হলে তো মানুষজন চারিদিকে বসে আছে, তো চারিদিক থেকে এটা দেখছে। এটা নট অনলি ফর সিনেমা হল, এটা প্রজেক্টরের ক্ষেত্রেও। তো যদি হচ্ছে এটা চারিদিকে ছড়িয়ে দর্শকদের দেখানোর দরকার পড়ে, তাহলে অবশ্যই আমার এই তলটা হচ্ছে অমসৃণ হতে হবে। যদি এটা মসৃণ হয় তখন দেখা যেত যে সেটা সাথে একদিকে পড়তো, যে পর্দা সাদা হলে সাদা বর্ণ অন্য কোনো বর্ণের আলোক রশ্মি শোষণ না করে প্রতিফলিত করে দেয়। এটা আমরা বুঝলাম যে সাদা কেন দিয়েছে, কারণ সাদা হচ্ছে অন্য কোনো বর্ণের আলোক রশ্মি শোষণ করে না, এটা প্রতিফলিত করে দেয়। কিন্তু এটার জন্য ঔজ্জ্বল্যটা কমে না এবং রংটার কোনো পরিবর্তন হয় না, যাতে আমরা স্পষ্ট ছবি দেখতে পাই। কিন্তু চকচকে এবং মসৃণ যদি হতো সারফেসটা, তাহলে যেটা হতো যে এক সাইডের মানুষ দেখতে পেত, যেই দিকে শুধু রিফ্লেকশনটা যেত, সব দিকে রিফ্লেকশনটা যেত না। তো নির্দিষ্ট দিকে চলে যেত আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে, এবং ওই রশ্মিগুলো যাদের চোখে পড়তো শুধু তারাই তখন সিনেমাটা দেখতে পারতো, আর বাকিরা আসলে পর্দায় কি ছবি দেখাচ্ছে এটা আসলে তারা কিছু বুঝতেই পারতো না। তো এবার আসে যাক রংধনুর কথায়। রংধনু নিয়ে পার্ট 1-এ অল্প কিছুটা বলেছিলাম। তো রংধনুর জন্য আমাদের প্রথম দরকার পড়ে বৃষ্টির ফোঁটা। তো বৃষ্টির ফোঁটায় যখন সূর্যের আলো পড়ে, আমি একদম প্রথমে প্রিজমের কথা পড়িয়েছিলাম, যে সাদা আলো পড়লে সেটা 7টা রঙে বিভক্ত হয়ে যায়, যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো এখানে হচ্ছে একইভাবে এই জিনিসটা কিন্তু হয়ে থাকে, যেটা হচ্ছে যে বৃষ্টির ফোঁটাটা হচ্ছে এখানে প্রিজমের মতো কাজ করে, যে
সূর্যের সাদা আলো বিশ্লিষ্ট হয়ে সূর্যের বিপরীত দিকে আকাশে উজ্জ্বল বর্ণের কার্ভ বা একটা অর্ধবৃত্ত তৈরি করে। আমরা রংধনুটা যেমনটা দেখতে পাই, এটাকে রংধনু বা এটাকে রামধনু বলা হয়ে থাকে। তো প্রথম কথা হচ্ছে এটার জন্য দুইটা জিনিস দরকার পড়ে। একটা জিনিস দরকার পড়ে হচ্ছে বৃষ্টি, আর একটা হচ্ছে পরিষ্কার আকাশ। মানে যদি আকাশটা পরিষ্কার না থাকে, মেঘাচ্ছন্ন থাকে বা অন্ধকার থাকে, তাহলে কিন্তু আমরা রংধনু দেখতে পাই না। আর বৃষ্টির কণার মধ্য দিয়ে আলো গমন করলে এর মধ্য দিয়ে প্রিজমের ন্যায় আলো প্রতিসরিত হয়, যেটা আমি মাত্র বললাম। প্রতিসরিত যে 7টি রং হয় সেটা তো আমরা জানি। এবারে বলি যে রংধনু একটা আলোকীয় ঘটনা। প্রথম কথা হচ্ছে এটার বর্তুলাকার বৃষ্টির ফোঁটার উপর সূর্যের আলোর প্রতিফলন প্রতিসরণ থেকেই হচ্ছে এটার উৎপত্তি। আচ্ছা, বর্তুলাকার শব্দটা কঠিন মনে হতে পারে অনেকের কাছে, এটা মানে হচ্ছে গোলাকার আর কি। তা একজন দর্শক সূর্যের দিকে পিছন ফিরে, মানে সূর্যের দিকে পেছন ফিরে এবং বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আকাশের গায়ে যদি একটা বৃত্তচাপ কল্পনা করে, যাতে অবস্থিত পানির কণাগুলো দ্বারা প্রতিসৃত আলো 138 ডিগ্রি বিচ্যুতি কোণে তার চোখে প্রবেশ করে, তাহলে ওই পানি বিন্দুগুলো তার কাছে লাল বলে মনে হবে এবং তিনি লাল বর্ণের ধনুকের মতো বাঁকানো বৃত্তাংশ দেখতে পাবেন। এখন আরেকটা বৃত্তচাপ যদি আমরা কল্পনা করি, যেখানে পানি কণাগুলো দ্বারা সূর্যরশ্মি 140 ডিগ্রি বিচ্যুতি কোণে, একটু আগে যেটা বলছিলাম সেটা ছিল 138 ডিগ্রি বিচ্যুতি কোণে দর্শকের চোখে পৌঁছায়, তবে দর্শক বৃত্তাংশগুলোকে বেগুনি রঙে দেখতে পাবে। তো মধ্যস্থ অন্যান্য বর্ণের আলোক রশ্মিগুলো এদের মধ্যে স্ব বর্ণের বৃত্তাংশ গঠন করবে। তো আমি এটা একটু বুঝিয়ে বলি যে এই যে আমরা মানে যে প্রাইমারি রেইনবোর কথা বলছি বা প্রাথমিক বা মুখ্য রংধনু, যেটা এখানে আমি দুইটার কথা বললাম। প্রথমটা কি, পানি কণাগুলো দ্বারা যে প্রতিসৃত আলোটা হলো, এই রিফ্লেক্টেড লাইটটা যখন 138 ডিগ্রি বিচ্যুতি কোণে চোখে প্রবেশ করলো, সেটা হচ্ছে আমার কাছে হলো লাল রংটা, একটা সীমা এটা রংধনুর। আর আরেকটা সীমা কি, আরেকটা সীমা হচ্ছে বেগুনি রংটা। ওটা কখন, ওটা যখন 140 ডিগ্রিতে পড়লো। তো মাঝখানের গুলো আসলে ওই রেশিও মেনটেন করে হচ্ছে সেটা চলে আসে বৃত্তাংশ গঠন করে। এবারে আসা যাক বস্তুর বর্ণ। বর্ণ মানে হচ্ছে রং। বর্ণ শব্দের অর্থও কিন্তু এমনিতে রং। তো বস্তুর বর্ণ পদার্থের তো কোনো ধর্ম না, এটা হচ্ছে আসলে আলোর একটা প্রপার্টি। তো যখন আলোর প্রতিফলন প্রতিসরণ বা সবকিছুর পরে যেইটা আমাদের চোখে এসে পড়ে, আমরা কিন্তু বস্তুটাকে সেই রঙেই মূলত দেখতে পাই। তো মৌলিক রং হচ্ছে এই তিনটা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, লাল, সবুজ এবং নীল। আর সকল রং কিন্তু এই তিনটা বর্ণের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। যেমন সবুজের সাথে লাল দিলে হয় হলুদ, নীলের সাথে হলুদ দিলে হয় সাদা, এবং অন্যান্য যেগুলো। তো আমি বলবো এই স্লাইডটা আমরা একটু লিখে নিলে সবচেয়ে ভালো হয় এই মুহূর্তে, ভিডিওটা পজ দিয়ে। এবারে যাচ্ছি পরিপূরক বর্ণ। পরিপূরক বর্ণটা কি? আচ্ছা, এখানে বারবার বর্ণ বলছি আমি, এটা একটু মাথায় রাখলেই হবে রং। কারণ আমরা বেসিকগুলো ক্লিয়ার করছি, কিন্তু প্রিলিতে কিন্তু আমাদের আসলে মানে মূলত এত কিছু হয়তো মানে খুব বিশদভাবে আমাদের অবশ্যই বুঝতে হবে, কিন্তু আমরা কিন্তু মেইন তথ্যগুলো আমাদের মনে রাখাটা সবচেয়ে জরুরি। কারণ প্রিলিতে আমাদের কাট অফ মার্কস তোলাটা হচ্ছে ফরজ ব্যাপার। তো সাদা আলো যখন 7টা বর্ণের সমষ্টি, এটা তো আমরা জানি, একদম প্রথম থেকে আমি বলছি প্রিজমের কথা এবং সবকিছু। তো এখন এই 7টা রং থেকে যদি আমি একটা রং সরিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে সাদা আলোটা কি হয়? তখন কিন্তু এটা একটা রঙিন একটা রূপ ধারণ করে। এই যে রংটা সরিয়ে নেওয়া হলো এবং এটার কারণে যে রংটা তৈরি হলো, ভালো মতো শুনি, যে রংটা সরিয়ে নিলাম এবং এটার কারণে যে রংটা তৈরি হলো, এটা হচ্ছে একে অপরের পরিপূরক বা পরিপূরক বর্ণ। যেমন আমি যদি স্পেকট্রাম থেকে নীল আলো সরিয়ে নেই, তাহলে পুরোটা হয়ে যায় হলুদ। এখন কি বলা যায়, হলুদ আর নীল হচ্ছে একে অপরের পরিপূরক। আর কোনো বস্তু সাদা বা কালো দেখায় কেন? আসলে মানে এখানে বলবো যে ইটস অল অ্যাবাউট অ্যাবজর্পশনস। যখন হচ্ছে সাদা আলো আমরা দেখতে পাচ্ছি যে 7টা বর্ণের আলোক রশ্মি, যেই 7টা বর্ণের আলোক রশ্মি রয়েছে, সেটার কোনোটিকেই যখন শোষণ করে না, সবগুলোকেই প্রতিফলন করে দিচ্ছে আমাদের চোখের দিকে, তখন হচ্ছে আমরা কি দেখতে পাই? তখন হচ্ছে আমরা সাদা দেখতে পাচ্ছি। আর যদি সাদা আলোর 7টি বর্ণের সবগুলো বর্ণই শোষণ করে নেয়, তাহলে হচ্ছে আমরা কোনো রং টং দেখতে পাই না। তো ওটাই হচ্ছে আমরা কালো রং হিসেবে দেখি। মোট কথা, সব শোষণ করে ফেললে সেটা হচ্ছে কালো, আর যে শোষণ করে না, প্রতিফলন করে দিল সব, সেটা হচ্ছে সাদা। এই জন্য আমরা সাদা দেখি বা কালো দেখি। লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেন? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমাদের অনেকের বাসায় যদি গাছের টপ থেকে থাকে, যদি আমরা ওখানে বাসায় রুমে একটা লাল রঙের ডিম লাইট থাকে, সেই লাল রঙের ডিম লাইট জ্বালিয়ে আপনি এটা চেক করেও দেখতে পারেন যে দিনে দেখা যায় গাছের পাতা সূর্যের সবুজ ছাড়া অন্য রঙগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে না। তো মানে অন্য সকল বর্ণ সূর্যের সবুজ ছাড়া, দুঃখিত, অন্য সকল বর্ণকে সে শোষণ করে। তো অ্যাবজর্ব করার পরে যেটা হয় যে তাইলে আমরা কি
তাহলে আমরা কি করছি? আমরা সবুজ দেখছি, কারণ সে তো সব রঙগুলো শোষণ করে নিচ্ছে, শুধু সবুজটা সে শোষণ করছে না, তাই এটা প্রতিফলন হচ্ছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখন লাল আলোতে সবুজ পাতা কালো দেখি, তখন আসলে কি হয়? তখন সবুজ পাতাটা আসলে কি করছে? লাল আলো তো সে শোষণ করে নেয়, তো সে তো লাল আলো শোষণ করে, সে কি শোষণ করে না? সে হচ্ছে সবুজ শোষণ করে না, কিন্তু ওখানে তো সবুজ নেই, ওখানে তো লাল আলো রয়েছে, তো লাল আলো তো সে শোষণ করে নিচ্ছেই। তো তার ফলে আমরা কি দেখতে পাচ্ছি? তার ফলে আমরা ওখানে কালো দেখতে পাচ্ছি, ওটাকে আমরা সবুজ দেখতে পাচ্ছি না। তো প্রকৃতপক্ষে পাতার ক্ষেত্রে সবুজ বাদে বাকিগুলো শোষিত হয়, কিন্তু লাল আলোতে সবুজ রংটা তো অনুপস্থিত, যেটা আমি মাত্র বললাম। তো লাল আলোটা শোষিত হয় এবং সবুজ আলোটা থাকে না, তাই কোনো আলো প্রতিফলিত হয় না, তাই আমরা সেখানে কালোই দেখি আলটিমেটলি এটাকে। তো যেটা হচ্ছে যে আমরা কিন্তু এই আলোচনাটা থেকে এটাও বুঝতে পারি যে সূর্যের আলো, তার মানে সে যেগুলো শোষণ করে ফেলছে ওগুলো তো আমরা দেখতে পাই না, যেটা শোষণ করছে না ওটাই আমরা দেখতে পাই, যেটা প্রতিফলন হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের যে কোনো একটা মানে বস্তু কোন রঙে দেখতে পাবো, সেই নেচারটাকে আমরা কিভাবে বুঝবো, এভাবে আমরা আসলে এটাকে বুঝতে পারবো। তো কোনো বস্তু নিজের বর্ণ ছাড়া অন্য সকল বর্ণ শোষণ করে নেয়, এটা আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে এটা আমরা মানে জানতে পাই যে ও নিজে, ওকে আমরা যেই রংটাতে দেখতে পাচ্ছি অতটা শোষণ করে নেয়নি, ওটা প্রতিফলন করে দিয়েছে, দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি, আর বাকিগুলোতে সে শোষণ করে নিয়েছে। তো নীল রঙের বস্তুর উপর যখন লাল আলো পড়ে তখন কি হয়? ওই বস্তু দ্বারা লাল বর্ণটা শোষিত হয় এবং কোনো বর্ণের আলোই আর প্রতিফলিত হয় না, ফলে বস্তুটা কালো দেখায়। তো এটা হচ্ছে নীলের ক্ষেত্রেও আসলে এটা সত্য। তো এইবারে আমরা কিছু লাইট ডিভাইসেস নিয়ে কথা বলবো। আলোক যন্ত্র, ছোটবেলা থেকে আমরা কম বেশি এগুলোর সাথে পরিচিত। একটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, একটা দূরবীক্ষণ যন্ত্র। অনেকে হয়তো আমরা ল্যাবরেটরিতে সেটা দেখেছি, কেউ কেউ হয়তো বা ওটা প্র্যাকটিক্যালের সময় এটা ব্যবহার করেও দেখেছি। তো অনুবীক্ষণ যন্ত্রটা হচ্ছে একদম চোখের নিকটবর্তী, আমাদের চোখের কাছাকাছি খুব ছোট জিনিসকে বড় করে দেখা, যেটাতে সেটা হচ্ছে আমাদের অনুবীক্ষণ যন্ত্র। আর যেই যন্ত্রের সাহায্যে দূরের কোনো বস্তু পরিষ্কারভাবে দেখা যায় সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। তো নভোবীক্ষণ যন্ত্র হচ্ছে এক ধরনের দূরবীক্ষণ যন্ত্র, এটা হচ্ছে আকাশ পর্যবেক্ষণের জন্য আমরা ব্যবহার করতে দেখতে পাই। ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিদ কেপলার, তিনি হচ্ছে এই যন্ত্রটাকে আবিষ্কার করেন। এবারে আসি অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার হচ্ছে সহজ কথা হচ্ছে অশ্রু বা চোখের পানি। কর্নিয়া ও চোখের লেন্সের মাঝখানে আমরা, কর্নিয়া এবং চোখের লেন্সের মাঝখানে আমি এখানে এটা দিয়েছি, ভিডিওটাও যদি আমরা একটু পজ করে, মানে আমাদের যদি মনে হয় যে এই অংশটা আমরা আলাদা করে দেখবো ছবিতে, তো আমরা কিন্তু একটু দেখতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে কর্নিয়া এবং চোখের লেন্সের মাঝখানে একটা স্বচ্ছ লবণাক্ত, এই জায়গাটাতে একটা স্বচ্ছ এবং লবণাক্ত একটা জলীয় পদার্থ থাকে এই জায়গাটাতে, পানির মতো। তো এটাকেই হচ্ছে অ্যাকুয়াস হিউমার বলে। তো এটা যেটা আমরা হচ্ছে চোখের পানি বা অশ্রু বলি বা কান্না বলি। এবার আসা যাক ভিট্রিয়াস হিউমারে। ভিট্রিয়াস হিউমার হচ্ছে এই জিনিসটাকে বলে ভিট্রিয়াস হিউমার, যেটা হচ্ছে রেটিনা আর চোখের লেন্সের মধ্যবর্তী স্থান। রেটিনা আর চোখের লেন্সের মধ্যবর্তী স্থান, এখানে যেটা জেলি জাতীয় পদার্থ থাকে এটাকে হচ্ছে আমরা বলি ভিট্রিয়াস হিউমার। এবারে আসা যাক চোখের কিছু ত্রুটি নিয়ে কথা বলতে, যদিও আমি নিজেই চশমা পরেই কথাগুলো বলছি। প্রথমে আসা যাক ক্ষীণদৃষ্টি বা মায়োপিয়া, যেটা হচ্ছে দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না যখন মানুষ, যেমন আমার যেই সমস্যাটা, এটা হচ্ছে মায়োপিয়া, কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়। আবার ঠিক এটার উল্টাটাও কিন্তু আছে, সেটা আমরা দেখব। তো এই চোখের ত্রুটি দূর করার জন্য আমরা হচ্ছে অবতল লেন্স ব্যবহার করি। আমরা লাইট পার্ট 1-এ লেন্স নিয়ে অনেক কিছু পড়িয়েছি এবং ওখানে এটা বুঝিয়েছিলাম যে কোথায় অবতল লেন্স ব্যবহার করতে হয়, কোথায় উত্তল লেন্স ব্যবহার করতে হয়। আর হাইপার মেট্রোপিয়া যেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, এটা হচ্ছে কাছের জিনিস যখন আমরা স্পষ্ট দেখতে পাই না, সেটাকে হচ্ছে আমরা বলছি দীর্ঘদৃষ্টি ত্রুটি। তো এটা দেখা যায় আসলে বয়স্ক মানুষদের একটু বেশি হয়, কিন্তু এমন কোনো বাধা ধরার নিয়ম নাই যে এটা অল্প বয়স্ক মানুষদের হতে পারবে না। এটা অল্প বয়স্ক মানুষদেরও হয়, কিন্তু বয়স্ক মানুষদের বেশি হয়ে থাকে। তারা হচ্ছে কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, এজন্য দেখা যায় তাদের বই পড়ার জন্য বা কোনো কিছু একটা পড়ার জন্য বা কাছের জিনিস দেখার জন্য হচ্ছে তাদের চশমা ব্যবহার করতে হয়। তো যেটা হয় যে দূরের জিনিসটা স্পষ্ট দেখতে পায়, কিন্তু কাছের জিনিসের প্রবলেম হয় তাদের। আর এটা হচ্ছে যে প্রেস বায়োপিয়াটা আসলে বয়সের সাথে সাথে মানুষের একটা চোখের সমস্যা। এটা অনেকের মিড 40s-এ হয়, 40-45 থেকে শুরু হয়, এটা 65 বা সে এরপরে যতদিন বেঁচে থাকে ওইভাবে এটা চলতে থাকে, এটা অনেকের হয়। তো প্রেস বায়োপিয়াটা হচ্ছে আসলে সহজ কথায় চোখের যে প্রতিবিম্ব স্থাপন ক্ষমতা, মানে ইমেজ তৈরি করার যে ক্ষমতা, এটা হচ্ছে আস্তে আস্তে হ্রাস পায়। তো হ্রাস পাওয়ার কারণে হয় মানুষ কাছের হোক দূরের হোক জিনিসপত্রগুলো আসলে ঠিক মতো দেখতে পায় না। তো এটাই হচ্ছে প্রেস বায়োপিয়া। তো
এখানে একটু কিছু কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে আগে একটু বলে নিই যে এইটা কিভাবে দূর করা যায়। বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার করে এই ত্রুটিটা কিন্তু দূর করা যায়। তো দূরের বস্তু থেকে আগত রশ্মি চোখের লেন্সে প্রতিসরিত হলে প্রতিবিম্ব রেটিনার সামনে, আর কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়। তো এই জন্য চোখে যে ত্রুটি দেখা দেয় একে চালসে বলে। তো এটার এই প্রেসবায়োপিয়ার এই নামটা হচ্ছে আমরা দেখি যে সাধারণত 40 বছর বয়সের পর এই ত্রুটিটা দেখা যায়, এই জন্য এটাকে চালসে এই নামটা বলা হয়। আর এটার এমনিতে আমরা এটা নিয়ে ইউটিউবে যদি আরও বিস্তারিত জানতে চাই অনেক ভিডিও আছে, প্রেসবায়োপিয়া লিখে সার্চ দিলেই আমরা পেয়ে যাব। তো এবারে আমরা চলে যাই বিষম দৃষ্টিতে। বিষম দৃষ্টিটা আসলে কি জন্য হয়ে থাকে চোখের এই ত্রুটিটা, এটার আরেকটা নামও আছে, সেটা হচ্ছে নকুলান্ধতা। এই নামেও কিন্তু এটা বাংলা ভাষায় পরিচিত। চোখ সমদূরত্বে অবস্থিত, আমার সমদূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমানভাবে স্পষ্ট দেখতে পায়। এখানে যেটা হয় যে সমানভাবেও দেখতে পাবে না এবং স্পষ্ট দেখতে পাবে না, যেটা হচ্ছে সমদূরত্বে অবস্থিত, একই দূরত্বে অবস্থিত আনুভূমিক মানে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল যদি কোনো রেখা থাকে তাহলে হচ্ছে সেটাকে একইভাবে স্পষ্ট দেখতে পায় না। এই জিনিসটাকে হচ্ছে আমরা বলি নকুলান্ধতা। দুটি চোখ থাকার সুবিধা কি, এটা 9-10-এ কিন্তু এটা নিয়ে অনেক কিছু ছিল 9-10-এর সায়েন্সে। সো আমরা অনেকেই হয়তো এটা নিয়ে পড়েছি, তারপরে একটু বলি যে দুটো চোখ থাকার সুবিধাটা কি। প্রথম কথা হচ্ছে যে এই ত্রিমাত্রিক ধারণাটা আমরা পাই একটা জিনিসের, আমরা যখন দেখতে পাই, তো সেটার জন্য আসলে দুইটা চোখের ইম্পর্টেন্সটা অনেক বেশি। বস্তুর প্রকৃত অবস্থান ও দূরত্ব সম্পর্কে সঠিক ধারণা জন্মে। এটা হচ্ছে আমরা আরও ভালো মতো প্র্যাকটিক্যালি বুঝতে পারি যদি হচ্ছে আমরা সুইয়ের মধ্যে সুতা ঢুকাতে যাই, তখন আসলে আরো ভালো মতো বোঝা যায় যে দুইটা চোখ থাকার কারণে আমরা একটা বস্তুর যে প্রকৃত অবস্থানটা আসলে কোথায়, দূরত্বটা কতটুকু অবজেক্টটা আমার চোখ থেকে, এটা হচ্ছে আমরা বুঝতে পারি। আর ত্রিমাত্রিক ধারণাটা তো পাওয়া যায়, যেটা বললাম যে বস্তুর দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, রং সম্পর্কে একদম একটা সঠিক ধারণা লাভ করা যায়, যেটা আসলে যারা ওয়ান আইট বা এক চোখা তারা আসলে সেটা পায় না। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কি, কতটুকু দূরত্বে আমার হচ্ছে একদম ক্লিয়ার দেখার কথা, কতটুকু দূরত্ব পর্যন্ত, যেটা হচ্ছে আমার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, মানে যেখানে বিনা ক্লান্তিতে চোখ স্পষ্ট দেখতে পাবে এতটুকু দূরত্ব পর্যন্ত। তো স্বাভাবিক দর্শনের জন্য এই দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে কোনো মানে যেই বিন্দুটা রয়েছে এটাকে হচ্ছে আমরা বলবো স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু, বা এটাকে চোখের নিকট বিন্দুও বলা হয়ে থাকে। মানে এতটুকু পর্যন্ত হচ্ছে আমি ক্লিয়ার দেখব এরকম। এবার আসা যাক বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ড। এটা আসলে অনেক জায়গাতে এটা মানে দেখা যায় যে পরীক্ষাটা নিয়ে থাকে স্পেসিফিক্যালি, যেমন আমি বলবো যে ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টে এটা নিয়ে থাকে, বর্ণান্ধতার পরীক্ষাকে সবগুলো রং আইডেন্টিফাই করতে পারে নাকি। তারপরে এটা হচ্ছে আমি 75 BMA লং কোর্সের গ্রিন কার্ড হোল্ডার, সো ওই আইএসএসবির পরে হচ্ছে যখন মেডিকেল হয়, তো আমার মনে আছে যে সেখানে হচ্ছে আমাদের এটা টেস্ট করা হয়েছিল, অর্থাৎ কেউ কেউ কি কালার ব্লাইন্ড কিনা, বর্ণান্ধ কিনা। তো মানুষের 3টি স্নায়ু 3 ধরনের, দেখা যায় যে লাল, নীল, সবুজ। তো এটা যেটা হয় যে কোনো একটা মানে এই 3টা স্নায়ুর কোনো একটা যদি অকেজো হয়ে যায় বা ঠিকমতো যদি কাজ না করে, তখন হচ্ছে সে রঙগুলোকে ঠিকমতো চিনতে পারে না। তো রঙগুলোকে ঠিকমতো চিনতে না পারার কারণে যেটা হয় যে একটা রঙকে সে অন্য একটা রং বলে, এটাকে হচ্ছে বর্ণান্ধতা বলে। কিন্তু ইন্টারেস্টিং ভাবে আমি না এমন আর্টিস্টও দেখেছি যে হচ্ছে বর্ণান্ধ, মানে যে আসলে রং দেখে ঠিকমতো চিনতে পারে না কিন্তু তারপরে সে অনেক ভালো ছবি আঁকে। তো বর্ণান্ধতা আসলে খুব সহজ স্বাভাবিক একটা ব্যাপার বলতে গেলে, কারণ এটা প্রতি 10 জন পুরুষের মধ্যে একজনকেই পাওয়া যায় বর্ণান্ধ, এবং এটা পুরুষদের মধ্যেই বেশি হয়ে থাকে। তো এবারে আমরা ক্যামেরার ফিল্ম নিয়ে কিছু কথা বলি। ক্যামেরায় যে ফিল্মটা আমরা দেখি সেটা হচ্ছে মূলত শক্ত সেলুলয়েডের তৈরি একটা পর্দা, এর উপর একটা সিলভার হ্যালাইড যৌগের একটা আলোক সংবেদী প্রলেপ থাকে। আর এটা হয়ে থাকে কি, এটা হয়ে থাকে একটা সিলভার আয়োডাইড। আমি আসলে এখানে জাস্ট তথ্যগুলাই বলছি, খুব বেশি গভীরে যাচ্ছি না, আমাদের এতটুকু মনে রাখলে অন্তত প্রিলির জন্য হচ্ছে ইনাফ। এবারে আসি সরল পেরিস্কোপ। তো এই সরল পেরিস্কোপ নিয়ে আমি ইউটিউবে ভিডিও দেখে হচ্ছে মানে আমার কাছে মাঝে মধ্যে খুব ইন্টারেস্টিং লাগতো কিছু ডু ইট ইয়োরসেলফ ভিডিও, আমি নিজেও একটা বানানোর চেষ্টা করেছিলাম একবার। তো এটা হচ্ছে দূরের জিনিস যদি আমি সোজাসুজি দেখতে যাই, এটা হচ্ছে যেখানে হচ্ছে যে সমতল দর্পণের ক্রমিক প্রতিফলন এখানে হচ্ছে, সমতল দর্পণের ক্রমিক প্রতিফলন হওয়ার কারণে যেটা হয় যে আমি দূরের কোনো একটা কিছু এখানে বসে দেখতে পাচ্ছি। ধরলাম ভিড় এড়িয়ে আমার খেলা দেখবো আমি, অনেক মানুষ,
তো আমি তখন কি করতে পারি? তখন আমি একটা সরল পেরিস্কোপ ব্যবহার করতে পারি, কিংবা শত্রু সৈন্যের গতিবিধি যদি আমি দূর থেকে পর্যবেক্ষণ করতে চাই তখন হচ্ছে এটা দরকার পড়তে পারে। তো এখানে হচ্ছে যেই দুইটা দর্পণ থাকবে, এই দুইটা দর্পণে কিন্তু 45 ডিগ্রি কোণে থাকবে পরস্পর। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সরল পেরিস্কোপে যেই দুইটা ক্রমিক প্লেন মিরর থাকে বা সরল সমতল দর্পণ থাকে, সেগুলো হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কন্ট্যাক্ট লেন্স, এই কন্ট্যাক্ট লেন্সের সাথে আসলে আমরা খুব পরিচিত, কারণ এটা হচ্ছে আমরা মানে এটা হচ্ছে আমরা খুব সচরাচর দেখতে পাই আর কি। যেমন হয়তো যখন পেরিস্কোপ নিয়ে কথা বলছিলাম, পেরিস্কোপ এমন না যে আমাদের ঘরে ঘরে পেরিস্কোপ আছে, কিন্তু কন্ট্যাক্ট লেন্স বা এই জিনিসগুলো সিন্স আমরা ব্যবহার করে থাকি, এগুলোর সাথে আমাদের অনেকেরই পরিচয় রয়েছে। তো এটাও চোখের দৃষ্টিশক্তির ত্রুটিটা সরানোর জন্যই মূলত ব্যবহার করা হয়। অনেকটা বলা যেতে পারে যে মানে অনেকে চশমার পরিবর্তে এটাকে আসলে ব্যবহার করে। তো এটা এক ধরনের চক্ষু গোলকটার মধ্যে একটা ধরনের লেন্স পরানো হয়, এটাকেই বলা হয় কন্ট্যাক্ট লেন্স। হলোগ্রাফি হলো লেন্সের ব্যবহার ছাড়াই আলোকচিত্র তৈরি করার একটা পদ্ধতি। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো হলোগ্রাফির কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখা যায় যে মানে যেমন আমি বলবো ইউটিউবে বেশ কিছু হলোগ্রাফিক এমন ভিডিও কিন্তু আছে, যেখানে যদি আমরা একটা এমন ছোট্ট একটা প্রিজমের আকার বলবো না, অনেক ধরনের, বাট এরকম মানে যেটা দিয়ে হচ্ছে আমি ওই স্ক্রিনটার উপর যদি রাখি তাহলে মনে হবে যে 3D একটা কিছু উপরে উঠে এসেছে এরকম। সো হলোগ্রাফির এই ব্যাপারটা আসলে শুধু এই জন্যই তা না যে শুধু এই কাজেই হচ্ছে ব্যবহার হয় এমন, যে এই পদ্ধতিতে গৃহীত আলোক যেই প্রতিবিম্বটা হয় এটাকে বলা হয় গ্রাম, আর এক্ষেত্রে প্রাপ্ত যেই ছবিটা এটা হচ্ছে ত্রিমাত্রিক। এটা খুব ইন্টারেস্টিং, যে ধরলাম আমি যেটা বললাম যে মানে যে হলোগ্রাফিটা আমি দেখতে পাচ্ছি ওই মোবাইলের স্ক্রিন থেকে মনে হচ্ছে যে একটা কিছু উপরে উঠছে বা এরকম। তো এটা কিন্তু এমনিতে খুব ব্যয়বহুল প্রক্রিয়া। মানে আমরা যদি নর্মালি ওই মজা করার জন্য বা সুন্দর দেখার জন্য হলোগ্রাফি ব্যবহার করি সেটা আলাদা হিসাব, বাট এমনিতে যদি হলোগ্রাফি ব্যবহার করা হয় সেটা অনেক ব্যয়বহুল একটা প্রক্রিয়া। এটা সাধারণত কম্পিউটারে তথ্য সঞ্চয় করে রাখা, বস্তুর গুণাগুণ নিয়ন্ত্রণ, এই জায়গাগুলোতে হচ্ছে হলোগ্রাফি ব্যবহৃত হয়ে থাকে। মানে ব্যাপারটা অনেকটা এমন হবে যে যদি কল্পনা করা হয় যে ধরুন ভিডিও কলে আমরা যখন জুমে কথা বলি, সো ভিডিও কলের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি স্ক্রিনে, সর্বোচ্চ প্রজেক্টর বলি আমার মোবাইল ট্যাবের স্ক্রিন বা কম্পিউটারের স্ক্রিনে। হলোগ্রাফিতে এমন হলো যে আমি আপনাকেই দেখতে পাচ্ছি একদম, যে আপনি হচ্ছেন এখানে 3D হিসেবে রয়েছেন, মানে আপনার অবয়বটা। তো এইটা হচ্ছে যদি আমি একটু কল্পনা করে নিতে চাই হলোগ্রাফির কথা, তাহলে সেটা হচ্ছে হলোগ্রাফি হিসেবে বলা যেতে পারে। যে ধরলাম তারা এখানে যে দুইজন দাঁড়িয়ে আছে, যে এখানে আসলে সামনাসামনি এইগুলো জাস্ট সামনে যে উঠে আছে এটা মানে হলোগ্রাফি হিসেবে এখানে আছে, এখানে আলাদা করে আসলে কোনো নেই যে মানে সত্যিকার অর্থেই যে এখানে রয়েছে ফিজিক্যালি জিনিসগুলা, এমন না। তো এই ছিল আমাদের মোটামুটি লাইট নিয়ে কথা, লাইট পার্ট 1 আর পার্ট 2 নিয়ে। আশা করি লাইট নিয়ে আমাদের যা যা প্রশ্ন আসতে পারে এই পরীক্ষাতে আমরা তার সব কিছুই কম বেশি কাভার করেছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।